জি ভাইয়া, জি শোনা ভাই, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে ইয়াস বাংলাদেশ এইচএসটিইউ দ্বারা পরিচালিত আমাদের এমএস অফিস প্যাকেজ কোর্সের তৃতীয় এবং শেষ কোর্সটি, যেটি হচ্ছে এমএস অফিস ওয়ার্ড, সেটি আজকে শুরু হচ্ছে। আমাদের কোর্সের কিনোট স্পিকার হিসেবে আছেন এমডি মামুন মিয়া, গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, হাজী মোহাম্মদ দানিশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুর 5200। এবং তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি ইয়াস বাংলাদেশ এইচএসটিইউ এর ফাউন্ডিং প্রেসিডেন্ট। তো ভাই আমাদের সাথে পুরো কোর্সটিতে থাকবেন এবং এমএস অফিস ওয়ার্ডের খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু দেখাবেন। আশা করি সবাই কোর্সটি উপভোগ করবেন এবং আপনাদের যা যা প্রশ্ন থাকবে সেগুলো আপনাদেরকে করার জন্য পরবর্তীতে সময় দেওয়া হবে আগের মতো। আর তার মাঝখানে কোর্স চলাকালীন সময়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই হ্যান্ড রেইজ করে প্রশ্ন করবেন, নিজে অটোমেটিক্যালি আনমিউট করে প্রশ্ন করবেন না, এই অনুরোধটি থাকলো। চ্যাট বক্সে আপনাদেরকে আমাদের রুলস দিয়ে দেওয়া হবে, সেগুলো একটু দেখে নেবেন। আমি এখন ফ্লোরটি এমডি মামুন মিয়া ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করছি। ভাই। ওকে, ধন্যবাদ তুষার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা জি যাচ্ছে, ভাইয়া, আপনি শোনা যাচ্ছে। কন্টিনিউ জি করুন। ভাই, শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আজকে আমরা তো অলরেডি দুইটা সেশন করে ফেলেছি, এক্সেল আর হচ্ছে পাওয়ার পয়েন্টের উপরে। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট যে সেশনটা এমএস ওয়ার্ড, এটা সরি শুরু হতে যাচ্ছে। প্রথম সেশনে পার্টিসিপেন্টস কিন্তু আমাদের সম্পূর্ণ আশানুরূপ ছিল। মানে হচ্ছে 270+। আর শেষের দিকে এসে আপনারা দেখতেই পাচ্ছেন যে 200+, এটা ক্রস করতে একটু হিমশিম খেতে হচ্ছে। তো যাই হোক, হয়তো সবাই অনেক ব্যস্ত বা অলরেডি বিগত কোর্স থেকে অনেক কিছু শিখতে পেরেছে। আর আগামী 29 তারিখে একটা এক্সাম হবে এই সম্পূর্ণ 3টা কোর্সের উপরে। আপনারা বোধহয় এটা জানেন অলরেডি। তো সেখানে প্রশ্ন হবে সম্পূর্ণ শর্ট কোয়েশ্চেন্স। সেটা মাল্টিপল চয়েস চয়েস হতে পারে বা এমসিকিউ টাইপের প্রশ্ন হতে পারে। শর্টকাট টেকনিক যেগুলো আছে আমাদের, সেগুলোর উপরে বেসিস করে প্রশ্ন হতে পারে, বা একই বিষয়ের উপরে আহ, কোনটি সঠিক বা কোনটি সঠিক নয়, এইভাবে প্রশ্ন হতে পারে। আমরা অলরেডি প্রশ্ন আমাদের হাতে বোধহয় চলে এসছে। তো এই এক্সামটা আমরা আগামী 29 তারিখে নিব ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় যেটা, এক্সাম চলাকালীন আমরা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিব, যে এমন হতে পারে যে আধা ঘন্টা বা 20 মিনিট বা আরো কম বা আরেকটু বেশি, এরকম সময় দিয়ে দিব। আমরা যে গুগল ফর্মে প্রশ্ন ক্রিয়েট করব, সেটা ওপেন থাকবে ওই সময়টুকুর জন্য। যখন সময় শেষ হয়ে যাবে তখন আমরা গুগল ফর্মের ডাটা ইনপুট করা ওইটা অফ করে দিব। এভাবে আমরা আমাদের টাইম লিমিটটা মেনটেন করব গুগল ফর্মের মাধ্যমে। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে, আহ, এই এই পরীক্ষার ভিতরে যিনি সবচেয়ে বেশি নম্বর পাবেন বা মার্ক পাবেন, তাকে আমরা অনার্ড করব। সেটা একটা ভালো আমরা চেষ্টা করছি আহ খুব ভালোভাবে অনার্ড করার। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই যারা এখানে যুক্ত হয়নি তাদেরকেও জানিয়ে দিবেন, যেন সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে। আর পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা এই সার্টিফিকেটটা দিব ইনশাআল্লাহ। তো এই বিষয়টাও সবাইকে একটু জানিয়ে দিবেন, আপনারা যারা আপনাদের বন্ধু বান্ধব আছে সবাইকে একটু জানিয়ে দিবেন বিষয়টা। অনার করবে এভাবে যে 90+ মার্ক পেতে হবে। যদি আমরা 100তে কাউন্ট করি ফুল নাম্বারটা, সেক্ষেত্রে আপনার 90+ মার্ক পেতে হবে।
আর অ্যাটেন্ডেন্সের উপরে থাকবে 10 নম্বর। আহ যে কটা সেশন হয়েছে আমাদের, এই ফুল সেশনে কে কয়টা সেশনে কতবার উপস্থিত ছিল, এইটার উপরে আমরা 10 নম্বর রেখেছি। টোটাল 100 নম্বর, আই মিন যদি পরীক্ষায় হয় 90 নম্বর, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স 10 নম্বর, টোটাল 100 নম্বর। এখন এই 100-র ভিতরে মিনিমাম 90-এর উপরে নাম্বার পেতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গেট অনার্ড ফ্রম ইউএস বাংলাদেশ এইচএসটিইউ। এটা একটু ইনশিওর করতে হবে আপনাদের। আহ তো যাই হোক, বোধহয় সকল বিষয় ক্লিয়ার হয়েছেন আপনারা। আর বাকি যারা হয়নি, আশা করছি তারা Recording in progress. খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি আমাদের সেশনটা অন করতে যাচ্ছি। আহ, ভাই একটু ইন্টারাপ্ট করছি। হুম খাদিজা হুম। আক্তার নামে একজন চ্যাট বক্সে একটা প্রশ্ন করেছেন যে ওয়ার্ডের ক্লাস 4 দিন হওয়ার কথা ছিল, তাহলে এখন 3 দিন কেন? এই বিষয়টি নিয়ে একটু ক্লিয়ার করে দিন। না, ওয়ার্ল্ডের ক্লাস হচ্ছে 4 দিনই হবে, মানে হবে 4 দিনই। আমরা এক্সামটা নিতে যাচ্ছিলাম, যেহেতু খুব কম সময় এক্সামটা নিব, তো সেক্ষেত্রে লাস্টের দিনও ক্লাস হবে, আমরা লাস্টের দিনও নিব, শেষ সময়ের দিকে আমরা আমরা আপনাদের সেই পরীক্ষাটা নিয়ে নিব। আহ, যেভাবে যেভাবে আমরা আমাদের শিডিউল সাজিয়েছিলাম, ঠিক সেভাবে আমরা আমাদের আগামী যে প্রসিজার আছে এগুলো আমরা ইনশাল্লাহ ফিল আপ করবো আশা রাখছি। তো হতাশ হবেন না, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আর যদি কোনো ইনকোয়ারি থাকে বা ইফ সামথিং নেগেটিভ অবশ্যই সেটাও বলবেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করছি। তো যাই হোক, তো আজকে আমাদের কোর্স টপিক ছিল হচ্ছে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। এখন আমি ভেবে নিচ্ছি এখানে যারা আছেন আপনারা হয়তো কেউ এমএস ওয়ার্ড সম্পর্কে অনেকে জানেন, যেহেতু আজকে আমরা মাত্র শুরু করছি, তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রাইমারি লেভেল থেকে শুরু করব। অনেকে অনেক কিছু জানেন, কিন্তু আমি ভেবে নিচ্ছি এখানে যারা আছেন সবাই হচ্ছে নিউ বিগিনার, আই মিন কেউ কিছুই জানেন না। আমি এইভাবে আজকে শুরু করতে চাচ্ছি। Guys, আমারও অনেক এখানে জুনিয়র্স আছে বা আর অন্যান্য অনেকে আহ, কি বল কলিগসও আছে যারা হয়তো এমএস ওয়ার্ডের অনেক কিছু জানে না। তো সেক্ষেত্রে আমি শুরু থেকে শুরু করতে চাচ্ছি। তো মাইক্রোসফট ওয়ার্ড এটা শুরু করার আগে প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমরা আহ, একটা ডেস্কটপ ওপেন করলে, এটা ওপেন করার পরে এই এমএস ওয়ার্ড যে অ্যাপ্লিকেশনটা আছে আছে এটা কোথায় পাবো, কিভাবে পাবো? এটা আমরা কয়েক ভাবে পেতে পারি। এটা ওপেন করার সিস্টেম হচ্ছে কয়েক ভাবে। প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আহ এই আপনার কম্পিউটার একেবারে নিচে বাম পাশে এই যে স্টার্ট মেনু দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করার পরে এই যে সবার উপরে এমএস ওয়ার্ড লেখা আছে, তো এখানে ক্লিক করে আমরা ওপেন করতে পারি, বা যদি এখানে শো না করে সেক্ষেত্রে আমাদের নিচে সার্চ বাটন আছে, এখানে ক্লিক করেও আমরা আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ড আমরা যেটা ওপেন করতে যাচ্ছি সেটা এখানে সার্চ করলে আমরা পেয়ে যেতে পারি। তো আর একটা পদ্ধতি হচ্ছে আহ, আপনার মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে এখানে এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস লেখা আছে, তো এখানে ক্লিক করলে কি হয় যে এটা ডিরেক্ট ডেস্কটপে চলে আসে। তো এটা একটা সহজ পদ্ধতি মাইক্রোসফট ওয়ার্ড অন করার। তো চাইলে আরো কয়েক ভাবে করা যায়, যেহেতু এটা একটা খুবই সহজ বা ম্যাক্সিমাম পারে। তো এই দুইটা পদ্ধতি সবচেয়ে সহজ। তো আমরা চেষ্টা করবো এই দুই পদ্ধতিতে কি মাইক্রোসফট ওয়ার্ড অফিস বা অন্যান্য যে অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে আমরা কাজ করতে চাচ্ছি, সেগুলো আমরা এইভাবে ওপেন করবো। আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমরা ডিরেক্ট স্টার্ট মেনুতে গিয়ে এখানে ক্লিক করে ওপেন করছি।
ঠিক আছে। তো এখন আমরা একটা বিষয়, একটা সরি দুঃখিত, আমি ওকে। তো এই হচ্ছে আমাদের এমএস ওয়ার্ড এর ইন্টারফেস, মেইন মূল বডি বা ইন্টারফেস যেটাকে বলি আমরা। তো এখানে এটা শুরু করার আগে কিছু বিষয় আমাদের কিন্তু জানা উচিত, যে আমরা আসলে এমএস ওয়ার্ড কেন শিখবো বা কেন শেখা উচিত আসলে। একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা, যে আপনারা বোধহয় অনেকেই ম্যাক্সিমাম এখানে ইউনিভার্সিটিতে পড়েন, কিছু আছে হয়তো কলেজে পড়েন, কিছু আছেন স্কুল লেভেলে পড়েন। তো একটা বিষয় দেখবেন যে আপনারা যে ক্লাসে যখন পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার সময় কিন্তু আপনাদের সামনে প্রশ্নপত্র দেওয়া হয়, ওটা কিন্তু পিডিএফ করে প্রিন্ট করে আপনাদের কাছে সাপ্লাই করা হয়। তো এই যে ফুল লেখনীটা প্রশ্নের, এটা কিন্তু সম্পূর্ণ এমএস ওয়ার্ডে করা হয়ে থাকে। আবার দেখবেন আমাদের টিচার্স আছেন যারা ইউনিভার্সিটিতে, ইনারা অনেক ধরনের রিসার্চ করে থাকেন। তো সেই রিসার্চের মেইন ডাটাগুলো বা কোর্স টপিক গুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ এই এমএস ওয়ার্ডে লেখা হয়ে থাকে। মূলত এই এমএস ওয়ার্ডটা ক্রিয়েশন মানে ক্রিয়েট করা হয়েছিল টাইপ আর হচ্ছে, আপনি একটা বিষয়কে টাইপ করবেন, মানে একটা ডাটা টাইপ করবেন এখানে, আর সেই ডাটাটা আপনি আপনার পছন্দ মতো সেভ করে রাখবেন। এই দুইটা বিষয়কে লক্ষ্য রেখে কিন্তু এই এমএস ওয়ার্ডটা ক্রিয়েট করা হয়েছিল। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। পাশাপাশি আমরা কিন্তু জানি আর একটা বিষয়, যে আমরা সিভি বানিয়ে থাকি, প্রফেশনাল সিভি বা রিপোর্টস, তারপরে রিজিউমি, তারপরে অনেক ধরনের নিউজ লেটার, এসবই কিন্তু এই এমএস ওয়ার্ড এর মাধ্যমে করা হয়ে থাকে। বা আমরা বিভিন্ন ধরনের ইনভয়েস তৈরি করে থাকি, এসবই কিন্তু এমএস ওয়ার্ড এর মাধ্যমে করা হয়ে থাকে। তো এই হচ্ছে ইম্পর্টেন্স আমাদের এমএস ওয়ার্ড এর। আরো অনেক ইম্পর্টেন্স আছে আমাদের, মূলত সব ক্ষেত্রে এটা আমাদের লাগবে, এই বিষয়টির মাথায় রাখবেন। তো এটা শুরু করার আগে আহ আমরা প্রথমে, আজ যেহেতু আজকে প্রথম দিন, আমরা আজকে জাস্ট এর মূল বডিতে বা ইন্টারফেসে যে ফাংশনস গুলো আছে, এই ফাংশনস গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো। আমাদের হাতে যেহেতু আরো 3 দিন সময় আছে, আমরা বাকি 3 দিনগুলোতে আমরা ইনশাল্লাহ আর একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব। আর প্রশ্ন উত্তর পর্বে অবশ্যই আমরা আজকে যে বিষয়গুলো শিখবো বা শেখার চেষ্টা করব, অবশ্যই সেই বিষয়ের উপরে আপনি প্রশ্ন করবেন, এর বাইরে প্রশ্ন করবেন না। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। কারণ হচ্ছে যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নের উত্তর হয়তো আগামী ক্লাস বা আগামী সেশন গুলোতেও থাকতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর তো এটা শুরু করার আগে আমরা অতি প্রথমে সর্ব একেবারে উপরে যদি যাই, বাম পাশে আমাদের এই ইন্টারফেসে একটা বাটন দেখতে পাবো। তো এটার নাম হচ্ছে অফিস বাটন। তো এটা যেহেতু আমি এমএস অফিস 2007 ইউজ করছি, তো এখানে আহ, এই অফিস বাটনটা এরকম দেখাচ্ছে, কিন্তু যারা দেখা যায় 2013 বা 19 ইউজ করছে, তো এইখানে ওদের এই বাটনটা না দেখিয়ে ওইখানে বোধহয় ফাইল লেখা দেখায়। তো এটা জাস্ট কিছু হয়তো ডিফারেন্স আছে। 2007 আর হচ্ছে 13 19, এগুলো থেকে সিম্পল ডিফারেন্স আছে, কিন্তু মূল যে মাদার ওয়ার্ক যেটাকে বলি আমরা, যেমন একটা মোবাইল কিন্তু অনেক ভাবে আপডেট হয়ে থাকে। আপনারা খেয়াল করবেন যে স্যামসাং প্রতি বছরই বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকে, বিভিন্ন মডিউলের মোবাইল বের করে থাকে। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন যে প্রত্যেকটা মোবাইলে কিন্তু কলিং বাটন, তারপর হচ্ছে ছবি তোলা যায়, এই যে কিছু প্রাইমারি থাকে, ফাংশনস থাকে, এগুলো কিন্তু চেঞ্জ হয় না। ঠিক সেম ভাবে এই যে এমএস ওয়ার্ড 2007 13 19, এই সবগুলোতে কিছু কিছু প্রাইমারি ফাংশন থাকে, যেগুলোকে মাদার বলা হয় এই অ্যাপ্লিকেশনের। তো ওইগুলো কিন্তু কখনোই চেঞ্জ হয় না, হয়তো জাস্ট টাইপিক্যালি কিছু সিম্পল সিম্পল ডিফারেন্স থাকে। তো ওইটা খুব একটা ডিফারেন্ট বা খুব একটা কঠিন কিছু না।
তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এমএস ওয়ার্ডটা এই 2007 এটা তুলনামূলক ভাবে অন্যান্য অ্যাপ্লিকেশনের চেয়ে বা অন্যান্য ভার্সনের চেয়ে মোটামুটি অনেকটা সহজ। তো সেক্ষেত্রে যদি আমরা এটা শিখে রাখতে পারি, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যে 13 বা 19 আছে এগুলো খুব একটা সহজ হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এখানে এই যে অফিস বাটন, এটা যদি আমি ক্লিক করি, এখানে আমাদের কিছু ফাংশনস দেখা যাচ্ছে যে নিউ, তারপর ওপেন, সেভ, সেভ অ্যাজ প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ। তো এই সকল বিষয় আমরা জানবো। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এই নিউতে যদি আমি ক্লিক করি, এই নিউ এই নিউতে যদি আমি ক্লিক করি, কি হবে, আমাদের কিন্তু নতুন আর একটা ডকুমেন্টস তৈরি হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এটা ক্যান্সেল করছি। তো এই অফিস বাটনে গিয়ে নিউতে ক্লিক করলে এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, যদি এখানে আমি এটা মার্ক রেখে ক্রিয়েট 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 চাপি, সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন আর একটা কি হয়ে গেল, নতুন আর একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। কিভাবে দেখেন, আমার আগের যে ডকুমেন্টটা ছিল, আমি একটু যাচ্ছি, ব্যাক করছি, আমি এটা কেটে দিচ্ছি। আগের ডকুমেন্ট ছিল, দেখেন এই উপরে একেবারে উপরে দেখেন ডকুমেন্ট 3 লেখা ছিল। কিন্তু যখন আমি এইখানে ক্লিক করে নিউ ক্রিয়েট করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে ক্রিয়েট চাপি, দেখেন এখানে ডকুমেন্ট 5 লেখা উঠছে। তার মানে কি, এটা আমাদের নিউ আর একটা ডকুমেন্ট ফাইল। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো এইটা আলোচনা করার আগে ফুল এই অফিস বাটনটা, আমি আমাদের এই ফুল ইন্টারফেসটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা দেখেন একটা বিষয় যে উপরে এই যে অফিস বাটন, তারপরে এই যে ক্যালকুলেটরের মতো কি দেখা যাচ্ছে, সেভ বাটন, ব্যাক স্পেস, তারপর হচ্ছে রিপিট নিউ, মানে হচ্ছে আপনি যে যা কিছু টাইপ করবেন জাস্ট রিপিট হবে আস্তে আস্তে। তো এই যে 3টা বাটন, 4টা বা 3টা, এই 3টাকে আমরা একসাথে বলি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আপনারা মাথায় রাখবেন, এগুলো কিন্তু প্রশ্নে আসতে পারে 29 তারিখে যে পরীক্ষাটা হবে এই ইন্টারফেস সম্পর্কে। উপরে যে 3টাই থাকে, 4টা, 1 2 3 4, আপনি চাইলে এখানে আরো যুক্ত করতে পারেন, সেটা দেখাবো কিভাবে করতে হয়। তো এই 4টাকে আমরা কি বলবো, সবার উপরে যেগুলো থাকে এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। তো এইটা সোজা যদি ডান দিকে যাই আমি, মাঝখানে ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, তো এটাকে আমরা বলবো টাইটেল বার। মানে আমরা এই যেখানে যে ডাটা লিখবো বা ডাটা ইনপুট করব, এই ডাটা আমরা যে নামে সেভ করব, ওই নামটা এখানে লেখা উঠবে। তো যেহেতু আমরা এটা এখনো সেভ করি নাই, তো সেক্ষেত্রে কম্পিউটার থেকে অ্যাজ ইউজুয়াল একটা নাম দিয়ে দিয়েছে ডকুমেন্ট 5। তো এটাকে বলবো আমরা টাইটেল বার। এর একবারে আরো ডানে যদি যাই, এখানে মিনিমাইজ বাটন, এটা ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে সম্পূর্ণ ফাইলটা। তারপর হচ্ছে আরেকটা রিস্টোর বাটনটা হচ্ছে ছোট বড় করে আমাদের সম্পূর্ণ ইন্টারফেসটাকে। এরপর আর যেটা আছে ক্রস, এটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই ইন্টারফেসটা, বা ডিলিট হয়ে যাবে। এটা আমরা সবাই মোটামুটি জানি। তো এরপরে এই যে কুইক অ্যাক্সেস টুল বার, এরপরে আরেকটা বার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে হোম, তারপর ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, তারপর হচ্ছে ভিউ। তো এই সম্পূর্ণ বা এই কয়টাকে আমরা বলবো হচ্ছে মেনু বার। এই সম্পূর্ণ কয়টাকে বলবো আমরা মেনু বার, এখানে যে কয়টা আছে। কারণ এক একটা মেনু ওপেন করলে আমরা তার আন্ডারে কিছু সাব মেনু বের হবে। এই ইনসার্ট ক্লিক করলে এর আন্ডারে কিছু সাব মেনু বের হচ্ছে, পেজ লেআউট ক্লিক করলে এর আন্ডারে কিছু সাব মেনু বের হচ্ছে। তো এই যে যে সাব মেনু বের হচ্ছে এখান থেকে এ পর্যন্ত, এগুলোকে আমরা বলবো রিবন বার বা টুল বার। এইখান থেকে সম্পূর্ণ এখানে যতগুলো আছে সবগুলোকে আমরা বলবো রিবন বার বা টুল বার। এই বিষয়টা একটু মাথায় রাখবো আমরা। তো তারপরে আমি যদি আরেকটা বিষয় করি, সেটা হচ্ছে দেখেন একটা বিষয় যে এখানে কিন্তু এই রুলার ছিল না, এই আমার এই ইন্টারফেসে কিন্তু রোলার ছিল না।
এই রুলারটা আমি কিভাবে এনেছি সেটা হচ্ছে কন্ট্রোল, যদি আর দিই, কন্ট্রোল আর দিয়ে আসছে না নতুন কোথায়। আচ্ছা, হয়তো স্পিকারের কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য আপাতত শোনা যাচ্ছে না। আপনারা একটু অপেক্ষা করুন। আচ্ছা, সাউন্ড নাই কারণ স্পিকার লিভ নিয়েছে। তো হয়তো নেটওয়ার্ক ইস্যু কোনো, আপনারা একটু অপেক্ষা করুন, আসলে আপনার আবার তিনি কন্টিনিউ করবে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে এখন? জি, এখন শোনা জি, যাচ্ছে। এখনো শোনা যাচ্ছে রে। আচ্ছা, আমি এরকম কতক্ষণ মিউট ছিলাম, কেউ একটু বলতে পারবেন? প্রায় 2 থেকে 3 মিনিট। আচ্ছা, আমার মোবাইল একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে রে। ওকে, ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে আমরা যদি এই আমাদের এই ইন্টারফেসের রুলার আনতে চাই, তো সেক্ষেত্রে আমরা যদি এই আহ, ডান পাশে যে স্ক্রল বারটা আছে, এটা উপরে, একেবারে উপরে, যে এই যে ভিউ রুলার নামে একটা টুলস আছে, এখানে ক্লিক করে আমাদের রুলার কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি ক্লিক করি এটা কিন্তু চলে যাচ্ছে। এ- এ হচ্ছে অবস্থা। তো এই দুই পাশে দেখেন, এই যে একটা রুলার, আপনার বাম পাশে একটা রুলার, এগুলো হচ্ছে রুলার বলা হয়। আর যেখানে আমরা কাজ করব, এই যে মেইন ফিল্ড আমরা লিখতেছি যেখানে, তো এইটা হচ্ছে, এটাকে বলে আমাদের মেন ওয়ার্ক এরিয়া। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের মূল কাজটা আমরা সাধারণত করে থাকি। তো এরপরে সবার নিচে বাম পাশে দেখেন, এখানে লেখা আছে যে পেজ 1 অফ 1, তারপরে লেখা আছে ওয়ার্ড 0, তারপরে আর কিছু টুলস আছে। তো এগুলোকে আমরা বলবো স্ট্যাটাস বার, এগুলোকে বলা হয় স্ট্যাটাস বার। আর এই যে এই পাশে যে টুলস গুলো দেখতে পাচ্ছেন, এখানে এখানে যেমন জুম বার আছে, ঠিক আছে? পরে এখানে আরো কিছু বার আছে, যে এই এখানে যে ডাটা গুলো আমরা ইনপুট করব, সেই ডাটাগুলো আমরা কোন ভাবে দেখতে চাচ্ছি, যেমন এখানে ওয়েব ভিউ আছে, তারপরে ফুল স্ক্রিন ভিউ আছে, বা রিডিং মোড আছে, বিভিন্ন ধরনের মোড আছে এখানে। তো এটা তো 2007, 2013 বা 19-এ আরেকটা আপডেটেড কিছু টুলস পাওয়া যায়, তো ওইটা আরেকটু সহজ হচ্ছে অবস্থা। তো যাই হোক, এটা গুলো মূল আমাদের যে মূল ইন্টারফেস, এই ইন্টারফেসের একটা প্রাইমারি ইন্ট্রোডাকশন। তো এরপরে যদি আমরা যেটা বললাম যে আসে, যে এখানে
অফিস বাটনে নিউতে ক্লিক করলে আমি আগে বলেন, এখানে যদি ওপেনে ক্লিক করি, আমি ওপেনে ক্লিক করে দেখা যাবে এই এমএস ওয়ার্ড, এই ফাইল, এই অ্যাপ্লিকেশন দ্বারা এই পর্যন্ত আমি যতগুলো ফাইল ফাইল ক্রিয়েট করেছি বা যেগুলো সেভ আছে, সেই সবগুলো কিন্তু আমাদের এখানে ডকুমেন্টস লাইব্রেরিতে শো করবে। বা আমি সেই ফাইলগুলো যেখানে রেখেছি ওখানে ক্লিক করে যদি আমি দেখি, সার্চ করি এখানে, সেগুলো কিন্তু চলে আসবে। তো ওখানে ক্লিক করে দেখা যায় ওই ফাইলটা ওপেন করে আমরা এখানে এনে ওইটার উপরে আবার কাজ করতে পারবো। এই হচ্ছে বিষয়টা ওপেনের। তারপর হচ্ছে সেভ। তো এইখানে যদি আমি লিখলাম যে আহ আমার ভালো লাগে না, লিখলাম কি আমার ভালো লাগে না। তো এই যে বিষয়টা, তো এইটা আহ যদি আমরা একটু বড় করি, এই যে আমার ভালো লাগে না, তো এটা যদি আমরা সেভ করতে যাই এখন এই ফাইলটা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে নাম দিব আহ এই যে আমার ভালো লাগে না অলরেডি এসে গেছে, আমরা যেটা পরে নাম দিব। যেমন লিখলাম যে এই ফাইলের নাম লিখলাম ঘাস ফুল। তো এখন কি হবে যে আমি এই ফাইলটা আমি যেখানে সেভ করতে চাইবো, ধরেন যদি ডেস্কটপে সেভ করতে চাই, এগুলো অনেকে জানেন, আমি এখানে ডেস্কটপে ক্লিক করব, আমি এই ফাইলটা কোন ফর্মে বা কোন আকারে সেভ করতে চাচ্ছি, সেই বিষয়টা আমরা এই নিচে যে ওয়ার্ড ডকুমেন্ট ডট ডক্স যেটা আছে এখানে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো ফরম্যাট দিয়ে দিবে। তো এখান থেকে আমরা যেটা চাই সেটা দিতে পারবো। এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে ওয়ার্ড 19 থেকে 2003, ঠিক আছে? তো এই যে বিষয়টা, এটা হচ্ছে এই ফাইলটা যদি আমি এইটা ক্লিক করে সেভ করি, সরি এটার আগে আমার একটাতে যাচ্ছি, যে আমি ওয়ার্ড ডকুমেন্টে গেলাম ডিরেক্ট। এই ওয়ার্ড ডকুমেন্টে গিয়ে ডেস্কটপে সেভ করব, সেভ করলাম। এখন সেভ করার পরে আমরা যদি যাই, আহ আমরা এখানে পেয়ে যাব আমাদের সেই ফাইলটা। তো এই ফাইলটা এখানে কিন্তু অলরেডি চলে এসেছে, ঠিক আছে? যাই হোক, যাক, ওটা ওখানে চলে গেছে। তো ওখানে আমরা যেভাবে সেভ করেছিলাম যে ওয়ার্ড ডকুমেন্ট, নর্মাল ওয়ার্ড ডকুমেন্টে, ওইটা কিন্তু যদি আমরা যে আমাদের পুরাতন ভার্সন আছে 1993 থেকে 2003 পর্যন্ত, ওই ফাইলটা যদি আমি ওইখানে ওপেন করতে চাই, ওটা কিন্তু ওপেন হবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। কারণ হচ্ছে যদি আমরা এই সেভে আবার যাই, সেভে যাওয়ার পরে 19 থেকে 2003 এটা ক্লিক করে এইভাবে সেভ করে দিই, এখন যদি এই ফাইলটা আমি ওইখানে দেই, তখন কিন্তু এই ফাইলটা ওইখানে ওপেন হবে। এটা ছাড়া অন্য যে কোনো ফাইলে যদি আপনি এই ডকুমেন্টটা সেভ করে ওই ইতে আহ, আমাদের যে 2003 যে ভার্সনটা আছে ওখানে দেন, এটা কিন্তু ওপেন হবে না। সেজন্য আহ, যদি আপনি কোনো ফাইল সেভ করে পুরাতন কোনো ভার্সনে সেই ফাইলটা ওপেন করতে চান, যে পুরাতন ভার্সনটা 97 থেকে 2003 পর্যন্ত ছিল, সেখানে ওপেন করতে চান, অবশ্যই সেই ফাইলটা এই ফর্মে আপনাকে সেভ করতে হবে, তাহলে কিন্তু এটা সেখানে ওপেন হবে। এই বিষয়টা মাথায় রাখবেন। তো যাই হোক, এটা হচ্ছে সেভ এর বিষয়টা গেল। এরপরে যদি আমরা সেভ এজ আসি, সেভ এজ আসলে কি হয় যে আমরা একটা ফাইল সেভ করেছি, তো আমরা ওই ফাইলটা যে নামে সেভ করেছিলাম, দেখেন এখানে কিন্তু ফাইলটা আমরা আগে ছিল এখানে ডকুমেন্টস লেখা ছিল আগে শুধু, এখানে কিন্তু যে আমাদের যে টাইটেল বার আছে, টাইটেল বারে কিন্তু এখন ঘাসফুল নামে সেভ হয়ে গেছে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এখন যে বিষয়টা, আহ দুঃখিত, তো যদি কোনো ফাইল আপনাদের সেভ থাকে আগে থেকে, তো সেই ফাইলটাকে আপনারা চাইলে অন্যান্য ফরম্যাটেও সেভ করতে পারেন। সেক্ষেত্রে সেভ অ্যাজ ক্লিক করতে আপনাদের ক্লিক করতে হবে। আবার এখানে দেখা যাচ্ছে প্রিন্ট। তো প্রিন্টে গিয়ে আমরা বিভিন্ন ভাবে এই এইটার ফরম্যাটটা দেখতে পারি। যদি আমরা এখন প্রিন্ট ভিউতে যাই, দেখা যাবে যদি আমরা এটা প্রিন্ট করতে চাই তাহলে এইভাবে প্রিন্ট হবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের যে এই অফিস বাটনটা আছে এগুলোর কাজ। তারপরে এই যে সেন্ড, প্রিপেয়ার,
তারপর হচ্ছে পাবলিশ ক্লোজ, এগুলো আর অ্যাডভান্স লেভেলের কাজ। এগুলো আমরা ইনশাল্লাহ যদি আমাদের সময় হয় আমরা এগুলো আস্তে আস্তে জেনে নিব। তো যাই হোক, এটা গেল। এটা যাওয়ার পরে আরেকটা বিষয় লক্ষ্য রাখা উচিত, যে আমরা যখন কাজ করতে থাকবো, কাজ করা অবস্থায় কিন্তু আমাদের কারেন্ট চলে যেতে পারে। হঠাৎ করে দেখা যাচ্ছে আমরা 20 পেজের মতো একটা ফাইল ক্রিয়েট করে ফেললাম, এখন আমরা ওইটা সেভ করা নাই, হঠাৎ করে কারেন্ট চলে গেল। সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হয়, দেখা যায় ফাইলের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা ইচ্ছা মতো লিখতে থাকি, তো লিখতে লিখতে একটু লিখবো, লিখতে লিখে লিখে এখানে যে এই যে কুইক সেভ বাটনটা দেওয়া আছে এখানে, এটা এটা ক্লিক করলে দেখা যাবে যে ওটা আমাদের অলরেডি আমাদের যে এক্সপেক্টেড লোকেশন আছে সেখানে কিন্তু সেভ হয়ে যাবে। তো এই বিষয়টা, কারেন্ট চলে যাওয়ার যে বিষয়টা, এটা সমাধান করার জন্য এখানে আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবারে যেখানে সেভ বাটনটা আছে, এটা ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাচ্ছে, বা আপনি শুধু কন্ট্রোল S চাপলেও কিন্তু আপনার অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আরেকটা বিষয়, এই সেভ এর পরে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন, আনডু টুল। তো এটা ক্লিক করলে কি হয়, যে আপনি আপনার ব্যাক স্পেসের মতো, যে আপনি আপনার পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবেন। এটা হচ্ছে আনডু বাটনের কাজ এটা। আর হচ্ছে এই যে এরপর আরেকটা বাটন দেখতে পাচ্ছেন, যেটা, সরি, আমি এটা লিখলাম, কিছু কি লিখলাম এটা, আচ্ছা যাই হোক, আমি লিখলাম পপুলার। তো এটা লেখার পরে দেখেন, আমি যদি এখানে এই এই বাটনটা ক্লিক করি, এই যে রিপিট টাইপিং, এটা ক্লিক করলে, সরি, সরি, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের কি বলবো, এটা হচ্ছে রিপিট বাটন। দেখেন এখানে আমি লিখলাম রিপিট বাটন, যেটাকে বলতেছিলাম আমি, লিখলাম ABC, এটা একটা ওয়ার্ড লিখলাম। তো এই ওয়ার্ডটা আমি বারবার রিপিট করাতে যাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমি কি করব, এই যে রিপিট বাটন যদি ক্লিক করি, এটা একা একাই কি হবে, দেখা যাচ্ছে যে এটা রিপিট হতে হতে ইনক্রিজ হবে। তো যাক, এরপরে যে wait, দুঃখিত। এরপর যেটা আমরা হোম হোম বাটন নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে এখানে লিখলাম আমরা, ওই যে আবার যেটা বললাম যে আমার ভালো লাগে না, এই যে বাট যেটা আছে এটা, দেখেন হোম বাটন ক্লিক করার পরে কিন্তু এর আহ, কি বলে যে সাব মেনু, এটাকে হোম কিন্তু একটা মেনু, তাই না? তো এই মেনুর আন্ডারে কিন্তু অনেকগুলো সাব মেনু আছে, সেগুলো কি কি, এই যে নিচে গেলে আমরা দেখতে পাবো যে একটা হচ্ছে ক্লিপবোর্ড, তারপর ফন্ট, তারপর প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কি স্টাইলস, তারপর হচ্ছে এডিটিং। তো এই হোমের আন্ডারে এইগুলো সাব মেনু, এগুলো দেখা যাচ্ছে। তো এই সাব মেনু গুলোর আসলে কাজ কি রকম, যদি এটা আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে প্রথমে আসে যে কাট। কাট করলে কিন্তু দেখা যায় যে এটা চলে যাচ্ছে সম্পূর্ণ। এটা এখন কোথায় পাবো আমরা, এখন যদি আমরা কাট চাপি এখান থেকে, এটা চলে যায়, কিন্তু চলে যাওয়ার মানে কিন্তু এই না যে এটা সম্পূর্ণ চলে গেছে। এটা কিন্তু কপি আকারে রয়ে গেছে, কিন্তু এই ফাইলটা এখানে নাই। কারণ হচ্ছে এটাকে আমরা কাট করেছি, মানে এটা সম্পূর্ণ নিয়ে নিয়েছি, এখানে কিছু রাখি নাই। যদি কপি করতাম সেক্ষেত্রে কিন্তু এখানে রেখেও দিতাম, পাশাপাশি আমি নিয়েও নিতাম। তো এই জন্য যেহেতু আমি কাট করেছি, যদি কাট করি, তারপর স্পেস দিলাম আমি, স্পেস দেওয়ার পর এই যে এখানে দেখেন, এখানে পেস্ট একটা বাটন আছে, এটা ক্লিক করলে এখানে কিন্তু আবার চলে আসবে। যদি আবার ক্লিক করে আবার আসবে, আবার ক্লিক করলে আবার চলে আসবে। তো এটা একটা শর্টকাট আছে। যদি আমি এই কার্সারটা এখানে ধরি, দেখবেন কন্ট্রোল V লেখা, এই নিচে কিন্তু কন্ট্রোল V লেখা আছে। তো শর্টকাট হিসেবে যদি আমি কন্ট্রোল V চাপি, ভি ভি, সেগুলো কিন্তু চলে আসতেছে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আর একটা বিষয় যে লিখলাম, আমার ভালো লাগে না, সরি,
তো যাই হোক এটা এখন এটাকে যদি আমরা কপি করি, ওই যে আমি বলেছিলাম যে কপি করলে কিন্তু এটা সরবে না এখান থেকে, কিন্তু কপি হয়ে আছে। এখন যদি নিচে আমি ইন্টার চেপেছি, এখন যদি আবার কন্ট্রোল ভি চাপি, এটা কিন্তু নিচে চলে আসছে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন যে এইভাবে আমরা কাট আর কপির ব্যবহার করতে পারি। এরপর আরেকটা বাটন আছে যেটা হচ্ছে ফন্ট পেইন্টার। ফন্ট পেইন্টার হচ্ছে এরকম যে আমি যদি নিচে লিখলাম যে আমার, দেখেন নিচে লিখলাম কি আমার, এখন এই যে আমি লিখলাম যে লাগে না, লাগে না, এটার আমি ফন্ট দিলাম হচ্ছে এরিয়াল ব্ল্যাক, এই ফন্টে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই আমারটাও অটোমেটিক এরিয়াল ব্ল্যাক হয়ে যাবে। সেটা কিভাবে হবে? সেটা হচ্ছে আমি যদি এইখানে ক্লিক করে, এটা মার্ক করে ফরম্যাট পেইন্টার এখানে ক্লিক করি, করে যে আমারে ক্লিক করি, এটা কিন্তু এই লাগে না এর ফন্টের মতো হয়ে গেছে। আমি এটা আবার বলছি, এটা কিরকম যে এই লাগে না, লাগে, এটাকে আমি ফন্ট চেঞ্জ করলাম, এরিয়াল ব্ল্যাক দিলাম, দেওয়ার পরে এটা মার্ক অবস্থায় আছে। আবার বলি, দেখেন মার্ক করে কিন্তু দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি যে শব্দটাকে মার্ক করতে চাচ্ছেন সেখানে কার্সরটা রেখে ডাবল ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে, বা কার্সরটা এক পাশে চেপে ধরে টান দিলে সেটা মার্ক হয়ে যায়। এই দুই পদ্ধতিতেই কি মার্ক করা যায়। এখন এইটাকে মার্ক করা অবস্থায় এই যে ফন্ট পেইন্টার এখানে ক্লিক করব আমি, ক্লিক করে দেখেন আমি যখন আমাদের মেইন ফিল্ডে যাব আমাদের কার্সরটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন আপনি কোথায় কোথায় চেঞ্জ করবেন, দেখেন এখন যদি আমি আমারটা এই ব্ল্যাক এরিয়াল টাইপের করতে চাই, সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করব, সেটা কিন্তু ব্ল্যাক এরিয়াল টাইপ হয়ে গেল। দেখেন এখন এটা হয়ে গেল। যদি আমি আর একটা করতে চাই, এখানে করি, দেখেন এখানে কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কিন্তু একটা সমস্যা। এখন এই সমস্যার সমাধানের জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে এটা মার্ক করে আমি এখানে পূর্বে আমি একটা ক্লিক করেছিলাম, এখন ডাবল ক্লিক করবে। ডাবল ক্লিক করার পরে এটা সম্পূর্ণ মার্ক হয়ে গেছে। এখন আমি যেখানে ক্লিক করবো সেটাই হয়ে যাবে। যেমন এখানে আমি ক্লিক করলাম, এটা হয়ে গেল, এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেল, বা এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। আপনি যদি সিঙ্গেল ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু জাস্ট একটাই ওই ফরম্যাট পেইন্টার আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যদি এখানে ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আহ আপনি যে কটাকে আহ যে ফরম্যাটে রাখতে চাচ্ছেন বা যে স্টাইলে করতে চাচ্ছেন সেই কয়টা ওই স্টাইলে করতে পারবেন। এখন আরেকটা বিষয় যে নিচে ক্লিপবোর্ড লেখা, ক্লিপবোর্ড, তো এখানে যদি আমি ক্লিক করি আমার একটা আলাদা ওপেন হয়ে গেল যে এটা হচ্ছে ওই যে কপি পেস্টের যে ব্যাপারটা আছে এখানে, সেই কাজটা মূলত করা হয়ে থাকে। কিরকম? যে আমি যদি এই যে লাগে না, লাগে না, এটা কপি করি, দেখেন কপি করলে কিন্তু এই বাম পাশে এখানে চলে আসতেছে একাই। আমি যদি আবার কপি, এটা না, আমি এখন কপি করবো হচ্ছে এইটা, এটা যদি কাট করি, কাট করলে চলে আসতেছে। আমি করব আমার, আমার যদি কপি করি আমারও চলে আসতেছে। এখন কথা হচ্ছে যে আমি যদি এই যে আমার বাম পাশে আহ যে যেগুলো কপি করেছি বা কাট করেছি এগুলো এসেছে, এখন এগুলো আমি এই ফাইলটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এরকমই যে খুব সহজে আমি কি কি কপি করেছি এগুলো দেখা যায়। পাশাপাশি আমি ধরেন এখন আমি ইন্টার চাপলাম, এই লাইনে প্রথমে আমি লাগে না শব্দটা আনবো, সেক্ষেত্রে যদি এখানে ক্লিক করি এই লাগে কিন্তু চলে আসবে একাই। আবার এখানে ক্লিক করলে ওটাও চলে আসলো, আমার ক্লিক করলে ওটাও চলে আসবে। যদি আমি এই উপরে পেস্ট অল দিই সবগুলো চলে আসবে, এখানে যা যা আমি কপি করেছি বা যা যা হচ্ছে কাট করেছিলাম সবগুলো কিন্তু একসাথে চলে আসবে। তো যাই হোক, এই হচ্ছে হোম বাটনের যে ক্লিপবোর্ড আছে সেই ক্লিপবোর্ডের মোটামুটি কাজ। এই হচ্ছে অবস্থা। এখন আহ আচ্ছা, তুষার মিউট করো তো।
আচ্ছা যাক, এখন যদি আমি এটা করে সম্পূর্ণ দিছি। ডিসপ্লে দিতে চাই, ক্লিয়ার অল দিব, ক্লিয়ার অল দিয়ে এটা কেটে দিব, সেটা চলে যাবে, ব্যাস হয়ে গেল। এরপর আমার ক্লিপবোর্ডের কাজ হয়ে গেল। ক্লিপবোর্ডের কাজ হয়ে যাওয়ার পরে এখন আসে ফন্ট। তো আমি আবার লিখবো যে আমার ভালো, এখন লিখবো লাগে। তো ক্লিপবোর্ডে ছিল লাগে না, এখন হচ্ছে লাগে। এখন এই যে আহ প্রথমেই যে ফন্ট যদি আলোচনা করতে যাই, প্রথমে কিন্তু আসে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল, এখন আহ, আমরা চাইলে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আমরা যে কোনো ধরনের ফন্ট আমরা ইউজ করতেই পারি, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফন্টের ব্যবহার হচ্ছে এরকম, যে আমরা আমাদের মন মতো ফন্ট ইউজ করতে পারি, বা যে ফন্ট আমরা ইউজ করেছি সেই ফন্ট সাইজ ছোট বা বড়। দেখেন এখানে কিন্তু সর্বোচ্চ লেভেল কত দিয়ে দেওয়া আছে, 72। এখন অনেকে বলতে পারে যে শুধু 72 দেওয়া আছে, হয়তো এরপরে আর হবে না। এটা কিন্তু ভুল কথা। আমি যদি 72 ক্লিক করে, এখানে সর্বোচ্চ লেভেল এটা দেওয়া আছে আমাদের পিসিতে। এখন যদি আমি 72-এর চাইতে বেশি করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, উজু করে 72 লেখা দেখছেন ওইখানে, আমি যদি 100 লিখি, 100 লিখলে কিন্তু 100 হচ্ছে না কেন? আচ্ছা দেখি এটা কোথায় সমস্যা। আমি যদি 80 দিই, 80, 80 হয়েছে, 80 তো হচ্ছে না। এই যে এখন 80 হয়েছে। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা আমাদের ভাই আমার সাইজটাকে 100 ছোট, হয়েছে ভাই। হ্যাঁ আমার 7, তো 7-এর মধ্যে একটু সমস্যা হয়। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কি ছোট বড় ফন্টের সাইজ করার সিস্টেম, অনেকে জানেন যে খুবই সহজ এগুলো। এখন এইটা কিন্তু বোল্ড, মোটামুটি ফন্টটাই বোল্ড, বোল্ড ফরম্যাট এটা যেটা। তো এখন এইটাকে যদি আমরা আরেকটু বোল্ড করতে চাই, সেক্ষেত্রে যে বোল্ড অপশন আছে এই জায়গা, তো বোল্ড অপশন এখানে ক্লিক করলেও বোল্ড হবে। যদি এখানে ক্লিক করতে না চান, সেক্ষেত্রে আপনি চাইলে কন্ট্রোল বি চাপলেও বোল্ড হয়ে যাবে। কন্ট্রোল বি চাপলেও কি হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। এটা একটু সমস্যা হচ্ছে বুঝতে, আমি এটা ফন্ট কমিয়ে দিই। ফন্ট কমিয়ে দিয়ে এটার চেঞ্জ করে দিলাম। তো যাই হোক, এটা যদি এখন বোল্ড করতে চাই, যে বোল্ড হয়ে গেল, বোল্ড হওয়ার পরে ফন্ট বাড়াতে কমাতে আমি পারবো, কোনো সমস্যা হবে না। তো এরপর হচ্ছে ইতালিক। এখন বোল্ড হয়ে গেল, বোল্ড হওয়ার পরে আমরা চাইলে এটাকে ইতালিক ফর্মে রাখতে পারি। ইতালিক ফর্ম সাধারণত কোনো ক্যাপশন লেখার ক্ষেত্রে হয়ে থাকে, বা যদি আমরা কোনো লিঙ্ক ক্রিয়েট ভাইয়া করতে চাই। আস্তে শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই হচ্ছে অবস্থা। যদি আমরা কোনো ইতালিক ফর্ম, সাধারণত দেখা যায় যে যখন আমরা কোনো লিংক ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে সেই লিংকে কিন্তু ইতালিক ফর্ম ইউজ করা হয়ে থাকে সাধারণত। অনেকে চাইলে নর্মাল যে ফন্ট আছে সেগুলো ইউজ করতে পারে, সমস্যা নেই। এই হচ্ছে ইতালিক ফর্মের কাজ। এখন যদি আমরা চাই যে এখানে যে লেখাটা আছে এটা নিচে আন্ডার স্কোর দিব, বা নিচে একটা লাইন থাকবে, সেটার জন্য আমরা এই যে এখানে আছে, আর একটা টুল আছে আন্ডারলাইন। তো এটার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে কি কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ দিলে কিন্তু আমাদের আন্ডারলাইন আন্ডারলাইন হয়ে যাবে। আর যদি আমরা এখানে ক্লিক করেও চাই, ক্লিক করেও আমরা চাইলে করতে পারবো। এরপর হচ্ছে আন্ডারলাইন, জাস্ট একটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ক্লিক করি, আন্ডারলাইন ডান পাশে, ইমিডিয়েট ডান পাশে একটা অপশন আছে, যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে অনেকগুলো আন্ডারলাইনের ফরম্যাট দেখা যায়। এই হচ্ছে অবস্থা। তো আমরা যদি আরো আন্ডারলাইন দেখতে চাই, সেক্ষেত্রে কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আন্ডারলাইনের অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে এই জায়গা। আমি একটু এই পাশে আনি, এটা এই পাশে দেখেন। এইখানে আমি যদি আবার বলতেছি যে এই যে আন্ডারলাইনে এখানে যে অপশনটা আছে ছোট ডটের মতো, এখানে ক্লিক করলে মোর আন্ডারলাইন, এখানে ক্লিক করবো আমরা, করলে আন্ডারলাইনের অনেকগুলো ফরম্যাট দেখা যাবে। সেটা কিরকম, আহ যদি আমি এই যে এখানে এই আন্ডারলাইন ফরম্যাটটা নিব, তো এটা ওকে দিলে দেখেন এখানে আন্ডারলাইনটা কেমন হয়ে গেছে।
তো আবার যদি আমি চাই এটা আমি অন্যভাবে করব, সেটা হচ্ছে ডট ডট দিব, তাহলে ডট ডট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি আরো অন্যান্য ভাবে চাই সেটাও করা যাবে এখান থেকে, কোনো সমস্যা নেই। এইখানে আমাদের প্রিভিউ দেখা যাচ্ছে এরকম হবে। এখন এই যে এইখানে এরপর ইফেক্টস, এখন এই যে আমরা আমার ভালো লাগে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এই যে আউটলাইন যদি দিতে চাই যে ভিতরে কোনো কালার থাকবে, জাস্ট আউটলাইন কালারটা থাকবে, সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। আবার হচ্ছে এমবস এটা যদি ইউজ করি তখন এরকম দেখাবে। আমরা আউটলাইন ইউজ করে দেখি কেমন দেখা যায়। এটা সরি, এটা ক্লিক করা ছিল না, এটা বোল্ড করে নিই, বোল্ড করে মোর, তারপর হচ্ছে আউটলাইনে যদি যাই তারপরে এরকম দেখা যাবে। দেখেন এখানে ফরম্যাটটা কেমন দেখা যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। ওই মোর অপশনে গিয়ে এরকম অনেক ধরনের ফরম্যাট আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। এখন যদি আমরা চাই আমাদের যে আন্ডারলাইন গুলো আছে, সরি যে আন্ডারলাইনটা আছে সেটা একটু কালার করব, চাইলে সেটা আমরা কালার করে দিতে পারি। এই যে এখানে কালার, কালার আমরা যে কালার চাই সেই কালার চাইলে করে দিতে পারবো, যে আন্ডারলাইনটা আছে। তো যাই হোক, বোল্ড বাদ, আন্ডারলাইনও বাদ দেবো। আন্ডারলাইন বাদ দেওয়ার জন্য কি করতে হবে আমাদের, আবার এখানে যাব, এখানে যাওয়ার পরে আউটলাইন এটা বাদ দিলাম, তারপর হচ্ছে আন্ডারলাইনটা আমরা নর্মাল আন্ডার নান করে দিই। ওকে, আন্ডারলাইন চলে গেছে। তো যাই হোক, এই হচ্ছে আন্ডারলাইনের কাজ। এরপর যদি আমরা এটাকে, অনেক সময় দেখা যায় আমরা অনেক প্যারাগ্রাফ পড়ি, প্যারাগ্রাফে যে লাইনগুলো লেখা থাকে সেই লাইনের মাঝ বরাবর একটা দাগ থাকে। তো ওইটার জন্য আমরা এই যে এখানে যে একটা ইয়ে আছে, স্ট্রাইক থ্র একটা অপশন আছে, এটা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওই যে ওই এটা হয়ে গেল, ওই যে আমরা কি বলতেছি, যে দাগ যেটা বলছি আমরা সাধারণত, ওটা কিন্তু হয়ে যাবে এভাবে। এখন আমি যে যে লেখা লিখি সবগুলোর ভিতরে কিন্তু হয়ে যাবে, এ হচ্ছে অবস্থা। এখন এখন দেখেন আমি যদি যাই টাইপ করি সবগুলোতে কিন্তু হয়ে যাচ্ছে। এটা ওভারকাম করার জন্য এখন আমি যেহেতু একটা দিয়ে ফেলেছি, একটা মাঝ বরাবর দাগ দিয়ে ফেলেছি, এখন এটা অফ করার জন্য এইখানে আবার ক্লিক করতে হবে উপরে, এখানে ক্লিক করলে ওটা চলে গেল, তারপর আমি যাই টাইপ করি ওইটা কিন্তু হচ্ছে না। এই বিষয়টা মাথায় রাখবেন। এরপর আরেকটা কাজ যেটা, সেটা হচ্ছে সরি, সেটা হচ্ছে এরকম, আমি যদি চাই লিখলাম আমার, তো এইখানে আমি ওই যে সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট হচ্ছে গিয়ে ওই যে আমরা H2O লিখি না অনেক সময়, H2O, আমি যদি H2O লিখি কেমন দেখা যায় তাই না, H2O, কিন্তু আমরা পানির যে H2O ওইটা লেখার জন্য কিন্তু আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে H দিয়ে এই এখানে সাবস্ক্রিপ্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে টু দিব, তারপর হচ্ছে কি দিব, আবার এটা অফ করে দেবো, অফ করে দিয়ে যদি ও দিই এখন কিন্তু আমাদের পানি হয়ে গেল। ঠিক আছে, এইভাবে ইউজ করে আমরা বিভিন্ন ধরনের সংকেত ইউজ করতে পারি। বা আমরা অনেক সময় পাওয়ার দেখা যায়, আমি লিখবো টি স্কোয়ার, লিখবো টি স্কোয়ার, আমি টি দিই, এখন টু দিই, T2 হয়ে গেল, স্কোয়ার কিন্তু হইলো না। তো এটার জন্য কি করতে হবে আমাদের, টি চাপবো, টি চাপে হচ্ছে এই যে এখানে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট হচ্ছে নিচে আর সুপারস্ক্রিপ্ট হচ্ছে কি উপরে। তো এখানে চাপবো, এখানে চেপে আমি যদি টু দিই টি স্কোয়ার হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট এই দুইটা আহ ই করতে পারি, এই দুইটা অপশনের ব্যবহার করতে পারি আমরা। এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে এখানে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন, চেঞ্জ কেস। চেঞ্জ কেস হচ্ছে এরকম, এই যে আমার ভালো লাগে না এটা আমি বোল্ড করে নিই, তারপর হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পরে চেঞ্জ কেস, এখানে যদি আমি লোয়ার কেস দিই, লোয়ার কেস হচ্ছে এই সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ড গুলি থাকবে সবগুলো হচ্ছে কি ছোট হাতের হবে। আবার যদি আমি এখানে ক্লিক করে আপার কেস দিই সবগুলো ওয়ার্ড বড় হাতের হয়ে গেছে। আবার যদি আমি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড
মানে হচ্ছে প্রত্যেকটা শব্দের প্রথম ওয়ার্ড, প্রথম লেটারটা হচ্ছে বড় হাতের হবে। আবার যদি আমি টগল কেস দিই, এটা হচ্ছে গিয়ে প্রথম ওয়ার্ডটা ছোট হাতের হবে, সরি প্রথম লেটারটা ছোট হাতের হবে, ওই ওয়ার্ডের পরবর্তী যে লেটার গুলো আছে এই লেটার গুলো সবগুলো বড় হাতের হবে। এটা হচ্ছে আমাদের এই যে এখানে চেঞ্জ কেস এর অপশনটা, এটার কাজ হচ্ছে এরকম আমরা চাইলে বিভিন্ন স্টাইলে আমরা এগুলো ভিজুয়ালাইজ করতে পারি। এর পরবর্তীতে আসে যেটা, সেটা হচ্ছে এই যে পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা, গ্রো ফন্ট যদি আমি ক্লিক করি তাহলে ফন্টের সাইজটা আমাদের একটা একটা করে বাড়তে থাকবে। আবার এর পাশে আরেকটা শ্রিঙ্ক ফন্ট নামে একটা অপশন আছে, এটা যদি ক্লিক করি আমরা ফন্টটা এক সাইজ করে কমতে থাকবে। তো গ্রো ফন্ট যেটা, এটার শর্টকাট টেকনিক হচ্ছে কন্ট্রোল, সরি এটার শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল লোয়ার কেস, সরি আপার কেস যেটা আছে, যদি এটা ক্লিক করি আমরা সেটাকে তাহলে কিন্তু হয়ে যাবে, এটা বৃদ্ধি পাবে। আবার যে ইয়ে আছে স্ট্রিং ফন্ট যেটা আছে, কন্ট্রোল প্লাস যদি আমরা লোয়ার কেস ইউজ করি সেক্ষেত্রে কিন্তু এই ফন্ট গুলো ছোট হয়ে যাবে। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ফরম্যাটিং, মানে আমি এখানে যত ধরনের ফরম্যাটিং করেছি ছোট বড় যাই করেছি এই সবগুলো ক্লিয়ার করে দিয়ে আমাকে নর্মাল যে ফন্ট ছিল পূর্বে সেটা সেখানে নিয়ে যাবে আমাদের। এই যে আমাদের প্রথম নর্মাল ফন্ট ছিল এরকম, তাই না? যদি আবার সম্পূর্ণ সিলেক্ট করে এই যে এটার অপশনটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, এখানে ক্লিক করলে আমাদের পূর্বের সর্বপ্রথম যেভাবে ইউজ করেছিল আমরা সেখানে নিয়ে যাবে আমাদের। পরবর্তীতে আরেকটা বিষয় যেটা হচ্ছে এই যে টেক্সট হাইলাইটিং কালার, তো এখানে ক্লিক করলে আমরা টেক্সটের নিচে হাইলাইট হয়ে যাবে, এটা আমরা ইউজ করতে পারি। যদি নো কালার দিই কোনো কালার হবে না, যদি আমরা টেক্সটটাকে হাইলাইট করতে চাই সেই ক্ষেত্রে কি টেক্সটটা আমাদের হাইলাইট হয়ে যাবে, আমরা যেভাবে চাই সেভাবে হাইলাইট করতে পারবো। পরবর্তীতে আরেকটা অপশন আছে যেটা, সেটা হচ্ছে ফন্ট কালার, যে আমরা যে ফন্ট ইউজ করেছি এই ফন্টকে আমরা কোন কালার ইউজ করব, আমরা চাইলে এই কালার ইউজ করতে পারি বা অন্যান্য যে কালার গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। এখানে মোর কালার মোর কালারে যদি আমরা ক্লিক করি সে অনেক ধরনের কালার দেখা যায়। তো এইভাবে আমরা এই ফন্ট কালারটা চেঞ্জ করতে পারি। এই হচ্ছে আমাদের যে ফন্ট, এই ফন্টের যে কাজ মূলত আমরা সাধারণত করে থাকি। এর পরবর্তীতে আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অপশনে যাওয়ার পরে আমরা যদি এখানে ওই বুলেটসে ক্লিক করি, একটা বুলেট কিন্তু চলে এসেছে অলরেডি। যদি আমরা ইন্টার দিই, সরি এখানে ইন্টার দিয়ে তাহলে আর একটা বুলেট কিন্তু চলে আসবে আমাদের। তো এই হচ্ছে অবস্থায় ক্লিক করলাম, একটা শব্দ লিখলাম, যে কেপি লিখলাম, আবার ইন্টার দিলে আবার বুলেট কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে অবস্থাটা। সরি, তো দুঃখিত। এরপরে যদি আমরা আবার আর একটা কাজ করতে যাই, সেটা হচ্ছে আহ এই বুলেট পয়েন্টটা আমরা এইভাবে না রেখে যদি আমরা অন্যান্য বুলেট পয়েন্ট ইউজ করতে চাই, আমরা চাইলে এখানে আরো অনেক ধরনের বুলেট পয়েন্টস পাবো, সেগুলো ইউজ করে আমরা আমাদের বুলেট পয়েন্টসটা ক্লিয়ার করতে পারি। তো জায়গা হচ্ছে বুলেট পয়েন্টের কাজ, এখানে বুলেট পয়েন্ট গুলো এটা যদি আমরা চাই নাম্বার দিব তাহলে নাম্বারিং আমরা ইউজ করতে পারি। এখানে সমস্যা নেই, দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং হচ্ছে। তো এটা আমি যে স্পেস দিয়ে নিচে যাই, স্পেস দিয়ে নিচে গেলে সরি, সরি, তো এটা যদি আমরা নাম্বারিং এর মাধ্যমে বুলেট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে এইভাবে নাম্বারিং ইউজ করে চাইলে আমরা করতে পারি, কোনো কোনো সমস্যা নেই। এর পরবর্তী আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আর অনেক ধরনের বুলেট পয়েন্টস করার অপশন আছে এখানে। তো এগুলো খুবই সহজ।
এর পরবর্তীতে আমরা যে আরেকটা বিষয় যে আমি লিখলাম আমার, তো এই আমার এইটা হচ্ছে আমরা চাইলে এটার যে অ্যালাইনমেন্ট এটা এখানে আমরা ঠিক করতে পারি। এখানে টিপ দিলে এটা লেফট অ্যালাইন হয়ে যাবে, মিডল অ্যালাইন, তারপর হচ্ছে রাইট অ্যালাইন। আরটা হচ্ছে কি এই যে একটা অপশন আছে, এটা হচ্ছে মানে জাস্টিফাই। আমি একটা লাইন লিখলাম, আমি যদি সম্পূর্ণ একটা লাইন লিখি, সরি, মানে আমি এমন একটা লাইন লিখলাম যে লাইনটা এভাবে লিখতে 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 এখান থেকে এটা ব্রেক করে আবার নিচে চলে আসলো। মানে সম্পূর্ণ যে স্পেসটা ছিল আমাদের এখানে, লাইনটা ছিল সম্পূর্ণ ফিল আপ করা নাই। তো সেই ক্ষেত্রে এইটা মিউচুয়ালাইজ করার জন্য আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এটা কিন্তু দেখা যায় ওই এটা মিউচুয়ালাইজ করে দিবে, সম্পূর্ণ লাইনটাকে এটা ফিল আপ করে দিবে। এটা হচ্ছে এটা করে থাকে সাধারণত এই যে এখানে যে অপশনটা আছে জাস্টিফাই অপশন, এটা দিয়ে এই কাজটা করা হয় মূলত। তো যাই হোক, তো আর একটা বিষয় যেটা আমি যদি একটা জিনিস লিখি যে আমার, তোমার, তাদের, সে, তারপর লিখলাম কে, এই যে আমি একটা কিছু শব্দ লিখলাম এখানে। তো এখন এই যে এখানে একটা অপশন আছে যে লাইন স্পেসিং। তো এটা হচ্ছে এই যে আমাদের একটা লাইন থেকে আর একটা লাইনের মাঝখানে এই যে দূরত্বটা আছে, এই দূরত্বটা বাড়ানো কমানোর জন্য আমরা এই যে লাইন স্পেসিং যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। যদি আমরা ওয়ান দিই, ওয়ান দিলে দেখেন এখানে কিন্তু লাইনের একটু কমে গেছে। যদি আমরা লাইন স্পেসিংটা আর একটু বাড়িয়ে দিই, 3 দিই, কত বড় হয়ে গেছে। যদি সম্পূর্ণ ক্লিক করে যদি আমরা দিই তাহলে 3 সবগুলোই কিন্তু এই লাইন স্পেসিংটা দেখেন কত বড় হয়ে গেছে। তো আমরা এত বড় রাখবো না, আমরা নরমালি যেটা আছে সেটাই রেখে দিই, 1.5 যেটা আছে। তো আমরা যদি চাই আমরা আমাদের ইচ্ছে মতো এই লাইন স্পেসিং গুলো করতে পারবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে অবস্থা। এখন আমরা এই আমারে ক্লিক করলাম, করার পরে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে শেডিং। আমরা যখন কোনো লিখতে যাই হচ্ছে সিভি লিখতে যাই, সিভি লেখার সময় কিন্তু আমরা একটা পয়েন্ট লিখলাম যে এখানে এই যে সামারি, সামারি লিখলাম। এখন সামারি লেখার পরে আমরা চাচ্ছিলাম যে সামারিটা একটা শেডিং এর মতো করে, সরি, সামারিটা হচ্ছে শেডিং এর মতো করে থাকবে। তো সেক্ষেত্রে সামারিটা ক্লিক করে আমরা এখান থেকে যে এটা নিব, ধরেন আমি এটা নিলাম, এই যে এখানে লিখে কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে আমাদের যে সিভিটা আছে সেটা লেখা শুরু করি, তাই না? এটা হচ্ছে শেডিং এর কাজ, হচ্ছে শেডিং এর কাজ। আর এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে বক্স। এই যে অল বর্ডার, এটা অল বর্ডার হয়ে গেল। আমরা যদি চাই যে জাস্ট লেফট বর্ডার, এই যে লেফট বর্ডারে কত দূরে চলে আসছে। তো এটা এখানে কাজ না, এটার কাজ হচ্ছে ইনসার্ট, আমরা এইসবের কাজ করব বর্ডারের। তো এর পরবর্তীতে আরেকটা যেটা সেটা হচ্ছে সামারি, তারপর লিখলাম কন, সরি, সামারি, তারপর লিখলাম হচ্ছে আমি কনক্লুশন, তারপর লিখলাম এক্স এক্সপেক্ট, তারপর লিখলাম যে লোয়ার। এগুলো লেখার পরে আমি কি করব যে এই যে উপরে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে শর্ট। তো এটা দিয়ে কি করব আমরা, এটা দিয়ে হচ্ছে এরকম করব, যদি যদি আমরা সবগুলো সিলেক্ট করে নিই, সিলেক্ট করে আমরা উপরে যাব, উপরে গিয়ে এই যে শর্ট অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে একটা আমাদের ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন অ্যাসেন্ডিং লেখা। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আহ, আহ, আমরা নর্মালি যেটা করে থাকি যে ABCD, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লাইন। যদি আমরা ডিসেন্ডিং করে দিই, শেষ দিক থেকে আসবে যে জেড ওয়াই বি এ সি বি এ এভাবে আসবে, মানে উল্টা দিক থেকে অ্যাসেন্ডিং সোজা। যদি যদি আমরা অ্যাসেন্ডিং রাখি, এটা অ্যাসেন্ডিং হয়ে গেছে, দেখেন কিরকম যে সি, এটা সি দিয়ে শুরু হয়েছে, সির পরে কিন্তু ই, তারপর এল, তারপর এস, এগুলো চলে এসছে। এটা যদি আমরা ডিসেন্ডিং করে দিই, এখান থেকে ডিসেন্ডিং, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে দেখেন
এস চলে এসছে, এল, ই, সি। এটা মূলত কোন একটা ফাইল যখন আমরা ক্রিয়েট করি, দেখা যায় অনেকগুলো নাম থাকে। এখন কোম্পানির বস সাধারণত এভাবে চেয়ে থাকে, বা অনেক কোম্পানি চায় যে এই ফাইলটা আমাকে অ্যাসেন্ডিং ফর্মে করে দিবা, নেম লিস্টটা অ্যাসেন্ডিং ফর্মে করে দিবা। এখন আমরা তো অনেকেই এমএস ওয়ার্ড অন করি, তো সেক্ষেত্রে এই ফাইলগুলো বা এই নেম লিস্টটা অ্যাসেন্ডিং ফর্মে কিভাবে করতে হয় এটা অনেকে জানি না, বা না জানার কারণে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আহ, গুনে গুনে বা ধরে ধরে যদি আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং করতে চাই, এই ক্ষেত্রে কিন্তু এই সহজে আমরা এখান থেকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংটা করতে পারি। এর পরবর্তীতে আরো ওই দেখতে পাচ্ছেন যে এখানে আরো অনেক অপশনস আছে। ওই হচ্ছে এই যে এখানে অনেক ধরনের স্টাইল দেওয়া আছে। ফন্ট স্টাইল যদি আমরা এটা সিলেক্ট করি, কিরকম দেখা যাচ্ছে, এটা এটা আচ্ছা, এটা। আমি একটু ইন্টারাপ্ট করছি। মামুন ভাই, প্রায় হুম, 10টা 10 বেজে গেছে। একটু মানে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হবে আর কি, আজকের মতো আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে চেঞ্জ স্টাইল। আমরা চাইলে এখানে যে এগুলো লিখেছি আমরা ওয়ার্ড, এগুলো আমরা এর স্টাইল চেঞ্জ করতে পারি। এখানে ফন্ট আছে, কালার্স আছে, তারপরে এই হচ্ছে অবস্থা। এখন আমি যদি একটা প্যারাগ্রাফ লিখলাম, তো সেই প্যারাগ্রাফ লেখার পরে যদি আমি কোনো একটা ওয়ার্ড খুঁজতে চাই, তো সেই ওয়ার্ডটা চাইলে আমি এখানে যে অপশনটা আছে ফাইন্ড, ফাইন্ডের এখানে ক্লিক করে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু আমরা সেই শব্দটা পেয়ে যাব। এর পরবর্তী রিপ্লেস আছে। রিপ্লেস হচ্ছে এরকম, এখানে আমি ধরলাম হচ্ছে লোয়ার, যে লোয়ার একটা অপশন আছে শব্দ, এই লোয়ারটা আমি কি খুঁজতেছি, যে লোয়ার, LOWER, লোয়ার। এখন এই লোয়ারটাকে আমি ধরো হচ্ছে ডাউন, ডাউন দ্বারা রিপ্লেস করব। সেই ক্ষেত্রে কি করব, আমি এই যে এখানে রিপ্লেস ক্লিক করব। ক্লিক করলে কি দেখা যাবে, এই যে লোয়ারটা কিন্তু দেখতে পাচ্ছেন, সরি সরি, এই যে লোয়ারটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো আমরা চাইলে এইভাবে অনেকগুলো শব্দ বিভিন্ন জায়গায় থাকে, সেগুলোকে ধরে ধরে এইভাবে রিপ্লেস না করার চেয়ে এই অপশন গুলো দিয়ে আমরা চাইলে সেই ওয়ার্ড গুলো রিপ্লেস করতে পারি। তো তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ইনসার্ট যে অপশনটা আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ইনসার্ট অনেকগুলো বিষয় শিখার আছে, তারপর পেজ লেআউট, রেফারেন্স, এগুলো আমরা মেইলিং বা হাইপার লিংক কিভাবে তৈরি করতে হয়, একটা পেজের ওইখানে লিংক কিভাবে তৈরি করতে হয় যেন ক্লিক করলে সেই লিংকে চলে যায়, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। ইনভয়েস কিভাবে তৈরি করতে হয়। এই হচ্ছে আজকের আমাদের সেশনটা। পরবর্তীতে ইনশাআল্লাহ আগামীকাল আবার শুরু হবে। তো এখন যদি আচ্ছা কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ। আচ্ছা ভাই, ধন্যবাদ মামুন ভাইকে সুন্দর একটা সেশন পরিচালনা করার জন্য। আচ্ছা, এখন আমরা 3 মিনিটের একটা ব্রেক নিব, 10টা 15 পর্যন্ত। তার মধ্যে আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনার অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ করে নেবেন। 10টা 13 বেজে গেছে, 2 মিনিটের মধ্যে শেষ করবেন। আর 10টা 15 থেকে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। যার যার প্রশ্ন থাকবে তারা হ্যান্ড রাইজ করবেন, সিরিয়ালি আপনাদের কাছে যাওয়া হবে। ধন্যবাদ। আমাদের আজকের সেশনটি সম্পর্কে যার যে প্রশ্ন আছে সেগুলো আপনারা করবেন, আমাদের কিনোট স্পিকার সেগুলোর উত্তর দেবে। তো আপনারা হ্যান্ড রাইজ করার ভিত্তিতে আপনাদের প্রশ্নগুলো নেওয়া হবে। আচ্ছা, দেখতে পাচ্ছি একজন শুধু হ্যান্ড রাইজ করেছে, রুদিয়ার দাস। আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আদাব ভাই। আপনি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অপশনটা কোথায় দেখাইছেন, একটু মিস করে গেছি। আচ্ছা, ঠিক আছে, আমি ওটা দেখাচ্ছি, সমস্যা নেই। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হচ্ছে এই যে হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পরে যে প্যারাগ্রাফ অপশনটা আছে, এখানে যতগুলো টুলস আছে উপরে, এই যেটা আপনি দেখতে পাচ্ছেন আমার কার্সরটা কোথায় এখন, ভাই এটা দেখতে এটা পাচ্ছি। হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং টুলস। সেটা হচ্ছে কিরকম, যে আমি যদি এখানে ক্লিক করি, তারপর এখানে যাই, যাওয়ার পরে এই যে এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আছে, যদি অ্যাসেন্ডিং দিই তাহলে ওকে আমি দিই, তাহলে এটা অ্যাসেন্ডিং হয়ে গেছে। এখন যদি আবার এখানে ক্লিক করে ডিসেন্ডিং দিই, এই ফাইলটা কিন্তু ডিসেন্ডিং হয়ে যাবে। এটা হচ্ছে। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ধন্যবাদ। ভাই, আশা করি আপনি আপনার
উত্তরটি পেয়েছেন। আচ্ছা, যারা প্রশ্ন করবেন তারা একটু খেয়াল রাখবেন যে আপনার প্রশ্নটি আগে করা হয়েছে কিনা। যদি আপনারা আপনার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে থাকেন তাহলে আপনাদের হ্যান্ড রেজটা একটু অফ করে দিবেন, মানে হাতটা নামিয়ে নেবেন, লোয়ার হ্যান্ড করে দিন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি করবে ইয়ামিন, 21139 আইডি। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে ভাই রোলার নিয়ে। ভাই রোলারটা কিভাবে আনলেন, আর রোলারটা পরে ভ্যানিশ করা যায় কিভাবে, সেটা নিয়ে আর কি। আচ্ছা, রোলারটা হচ্ছে যে আমি আগে বলেছি যে আমাদের যে স্ক্রল বার আছে ডান পাশে, যে স্ক্রল বারটা আছে এই স্ক্রল বারের উপরে এই যেখানে রোলার নামে একটা টুলস আছে, এখানে ক্লিক করলে আমাদের রোলারটা চলে গেল। যদি আবার ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু রোলারটা চলে আসলো। এই হচ্ছে রোলারের অবস্থা, মানে এভাবে রোলার আমরা সাধারণত আনতে পারি। আর ভাই রোলারের কাজটা কি মূলত এখানে? রোলারের কাজটা হচ্ছে খুবই সিম্পল, যে ধরো আমি এটা ক্লিক শেষ করে দিই। এই যে রোলার, ঠিক আছে। তো এই রোলারটা হচ্ছে, এই যে লেখাটা দেখো, রোলার হচ্ছে যে আমাদের যে মূল মার্জিন আছে সেই মার্জিনকে নির্দেশ করে। রোলার ওই যে আমরা একটা খাতার চারপাশে যে মার্জিনটা দিই, ওই মার্জিন যে চারপাশে যে দাগটা থাকে, ওই দাগকে আমরা রোল রোলার দিয়ে কিন্তু করে থাকি, তাই না? তো ওইটাই হচ্ছে এই পিসিতে যে আমাদের মেন স্কেল থাকে। আমরা সাধারণত যে স্কেলটা ইউজ করে থাকি বাহ্যিক ভাবে অন্যান্য রকম হয়ে থাকে, কিন্তু পিসিতে মেন স্কেল হচ্ছে এই রোলারটা। সেটা হচ্ছে এরকম, যদি আমি এখানে চাপি, সরি, এটা এখানে ধরে এখানে আনি, 1 মিনিট। দেখেন এটা কিন্তু হয়ে গেছে, তাই না? যে ক্লিক করলাম, ক্লিক করে পাশে আনি, যেহেতু মার্জিন আমাদের বেড়ে গেল, তাই না? তার মানে কি আমি স্কেল দিয়ে মার্জিনটা এটা কেটে স্কেলটা একটু সামনে দিয়ে দিয়েছে। মূলত রোলারের কাজ হচ্ছে এরকম, আমরা চাইলে আমাদের মার্জিনের যে এরিয়াটা বাড়াতেও পারি বা চাইলে কমাতেও পারি এই রোলার দিয়ে। উপরে দেখতে পাচ্ছেন যে এটা আছে, যে কমে গেল, তাই না? এটা আরো কমবে, যদি এইদিকে যায় আরো বেড়ে যাবে, যে লেখাটা এদিকে চলে আসলো। এটা হচ্ছে রোলারের কাজ মূলত। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। আচ্ছা, ধন্যবাদ ইয়ামিনকে। পরবর্তী প্রশ্নটি করবেন আসমাউল, আইডি 21383। আচ্ছা, যাদের আনমিউট আছে তারা একটু মিউট করে দিয়েন। আর আমি আপাতত কোহোস্ট নাই, কোহোস্টরা একটু খেয়াল রাখেন। যারা প্রশ্ন করবে না, প্রশ্নকারী ছাড়া বাকি সবাইকে মিউট করে দিয়েন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি আমরা নিব আসমাউল, আইডি 21383। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? জি হ্যাঁ, শোনা যাচ্ছে। ভাইয়া আপনি ওখানে বুলেটের একটা কাজ দেখালেন যে ইন্টার প্রেস করে তারপরে পরবর্তী বুলেট গুলো আপনা আপনি চলে আসে। আমি ট্রাই করলাম, আমার হচ্ছে না। কেন হবে না? আমি যদি এখানে লিখি যে হ্যালো, তারপর লিখলাম হচ্ছে হ্যালো, লিখে আমি এটা বুলেট পয়েন্ট ইউজ করবো, ধর আমি এটা ইউজ করবো, ক্লিক করলাম, বুলেট পয়েন্ট হয়ে গেল, তাই না? আবার যদি আমি ইন্টার দিই, ইন্টার দিলে আর একটা চলে আসবে, লিখলাম যে হাই, আবার ইন্টার দিলাম, লিখলাম বাই, আবার দিলাম। এভাবে কি আসে না আপনার? না না ভাই, আসতেছে না তো, মানে কোথায় ক্লিক করার পরে ইন্টার? আমি বলি, এটা হচ্ছে খুবই সিম্পল। সেটা হচ্ছে আহ, প্রথমে যে কোনো একটা শব্দ লিখবেন, লেখার পরে আপনার কার্সারটা যেন ওই হ্যালোর পরে থাকে, হ্যালোর পরে যেন আপনার কার্সারটা থাকে, এই ইমিডিয়েট পরে থাকা অবস্থায় আপনি এটা ক্লিক কি বলে মার্ক করলেন, চাইলে মার্ক করতে পারেন, করে এইখানে বুলেট পয়েন্টের এখানে যাবেন, যাওয়ার পরে আপনি যে কোনো একটা বুলেট পয়েন্ট সিলেক্ট করলেন। আমি যদি এইটা সিলেক্ট করি, এটা চলে আসলো। তারপরে কার্সরটা আবার পরে আনবেন, মানে হ্যালোর পরে আনবেন, আনার পরে ইন্টার দিবেন, ইন্টার দিলে চলে আসবে, আবার ইন্টার দিবেন, আবার চলে আসবে, আবার ইন্টার দিবেন, আবার চলে আসবে। একটু ট্রাই করেন, দেখেন হয় বোধহয় হবে এভাবে, ইনশাল্লাহ। জি জি ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আসমাউলকে, আপনি আপনার উত্তরটি পেয়েছেন আশা করি। আচ্ছা, তারপরে পরবর্তী প্রশ্ন করবে জামিমা, আইডি 21202। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা ছিল যে কাট পেস্টের যে অপশনটা, মানে কাট করার পরে কি সেটা আবার পেস্ট করা যায় কিনা?
হ্যাঁ অবশ্যই, কেন যাবে না। আমি এইখানে যদি লিখলাম যে এই যে কাট, সরি লিখলাম কাট, তারপর লিখলাম PAST, কাট পেস্ট লিখলাম, ঠিক আছে। তখন আমি এইটাকে কাট করব, এটাকে যদি কাট করতে চাই আমি চাইলে Ctrl+X চাপলে এটা কাট হয়ে যাবে। Ctrl+X যদি আমি এখানে যে অপশনস গুলো আছে এখান থেকে চেপে করি, যেমন এইখানে উপরে ক্লিপবোর্ডে একটা বাটন আছে কাট, কেচি বা ছুরি কি আছে, তো এখানে ক্লিক করলে এটা কাট হয়ে গেল। এটা কিন্তু এখানে নাই, মানে কেটে ফেলছে, কিন্তু এটা পেস্টিং অবস্থায় আছে বা কপি অবস্থায় এখন আমার কাছে আছে। তো এটা আমি কি করব, যদি এই শব্দটা আমি অন্য কোথাও পেস্ট করতে চাই, যেমন আমি যদি ইন্টার চাপি, এখন ইন্টার চাপলে ধরলাম আমি অন্য একটা জায়গায় চলে এসেছি। এখন এইখানে আমি পেস্ট করব ওই শব্দটা কিভাবে, চাইলে আমি এই পেস্ট ক্লিক করে করতে পারি বা Ctrl+V চেপেও করতে পারি, এই দুই ভাবে করা যায় সাধারণত কাটের ব্যাপারটা। ঠিক সেম ভাবে কাট আর পেস্ট সেম, সরি কাট আর কপি হচ্ছে সেম। কপি হচ্ছে গিয়ে কপি করার পরে শব্দটা থেকে যাবে, কিন্তু কাট করার পরে শব্দটা ওখানে থাকবে না, জাস্ট কপি হয়ে থাকবে। এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ। ধন্যবাদ জামিমা আপুকে। এখন আমাদের পরবর্তী প্রশ্নটি করবে রাকা, ID 21129। নেক্সট কোয়েশ্চেন রাকা, আসসালামু ID আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? 211। শোনা যাচ্ছে। জি যাচ্ছে। জি বলেন বলেন আপনি। ভাইয়া ফন্ট সাইজ 72 এর পর বাড়াবো কিভাবে, মানে ওই জায়গাটা মিসিং হয়ে গেছিল তো। আচ্ছা, আমার এখানে হচ্ছে না, কিন্তু একজন বলল যে ওর হচ্ছে, আমার 2017 তো, সরি 2007, তো এই জন্য এখানে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি আবার ট্রাই করে দেখি এখানে আসলে হয় কিনা। এটা ফন্ট হচ্ছে 36 আছে, আমি যদি লিখি 90, 90 হয়ে গেছে ফন্ট সাইজটা আমার এখন। ওটা কিছুই না, জাস্ট হচ্ছে কিরকম যে এখানে একটা ফন্ট আমার এটা সাইজ হচ্ছে 36 আছে, এখানে যদি আমি এই নিচের দিকে যাই 72 এর বেশি নাই। তো এর বেশি পাবো কিভাবে, এর বেশি পাওয়ার জন্য কি করতে হবে, আমাদের এটা সিলেক্ট করে এখানে আসতে হবে। এখানে এসে আমি যত ফন্টে চাইবো ওইটা লিখতে হবে। আমি যদি 90 চাই, লিখলাম 90, তারপরে কার্সারটা এখানে এনে ক্লিক করবো, এই যে 90 হয়ে গেল ফন্ট সাইজটা। এইভাবে করতে হয় আর কি। হ্যালো, জি শোনা যাচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছেন নাকি আবার বলতে হবে? থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, ওকে, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আচ্ছা ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করবে সেলিনা আক্তার শান্তা, ID 21297। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ পাচ্ছি আমি। আচ্ছা ভাইয়া, এই যে বলছিলেন পেজ ওয়ার্ড এগুলাকে কি বলে, স্পেস বার নাকি? বুঝি না। এই যে নিচে হচ্ছে রাইট সাইড, লেফট সাইডে আছে পেজ নাম্বার, তারপরে হচ্ছে ওয়ার্ড কতটা করে আসে, তো এটাকে কি বলে? আমি প্রশ্নটা বুঝি নাই, কিসের কথা বলছেন? আচ্ছা, আমি ক্লিয়ারলি বলতেছি, এই যে উপরে থাকে হোম, ইনসার্ট, এগুলাকে যেভাবে হচ্ছে মেনু বার বলে, তো নিচে হচ্ছে এই যে পেজ ওয়ার্ড এগুলাকে কি বলছিলেন? এই পেজ পেস্ট ওইগুলোকে না, ওগুলো থেকে রিবন বার বলা হয়। ও রিবন আচ্ছা, বার, ঠিক আছে, বুঝতে ঠিক আছে। পারছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা ধন্যবাদ জি। সেলিনা আক্তার শান্তা আপুকে। পরবর্তী প্রশ্ন করবেন আতিয়া ফাইরোজ, ID 21298। আচ্ছা ভাইয়া, ওয়ার্ডে যখন সেভ করছিলেন তখন হচ্ছে যে 97-2003 পর্যন্ত ডকুমেন্ট যে করছিলেন ওইটা কেন করবো? 97টা হচ্ছে এরকম এই কারণে যে আমরা যদি কোনো ফাইল, ধরেন এই ফাইলটা আমি সেভ করব, হচ্ছে সেভ এজে গেলাম, যাওয়ার পরে আমি ওয়ার্ড ডকুমেন্টে যাব, ওটা 97তে দিব না। এই ওয়ার্ড ডকুমেন্টে যদি আমি সেভ করি, তাহলে এই ফাইলটা শুধু আমার হয়তো এই 2007 পাশাপাশি এর উপর লেভেলের যে অ্যাপ্লিকেশনস গুলি আছে বা ভার্সন গুলি আছে সেখানে এটা
এডিট করা যাবে বা সেখানে এটা ওপেন হবে, কিন্তু যদি এইটা এই যে ওয়ার্ড ডকুমেন্ট এই ফাইলে সেভ করে আমি 19 থেকে 2003 তে যে ভার্সনটা আছে আমাদের, এই সময়ে যে ভার্সন ছিল ওই ভার্সনে এই ফাইলটা ওপেন করতে চাই, সেখানে ওপেন হবে না। তো ওইখানে ওপেন হওয়ার জন্য অবশ্যই আমাদের এই ফাইলটা এই যেখান থেকে 19 থেকে 2003 এইটা এভাবে সেভ করতে হবে। এভাবে সেভ করে এই ফাইলটা আমি ওইখানে নিয়ে ওইখানে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু অন্যান্য ভাবে সেভ করলে এই ফাইলটা আমাদের ওই ভার্সনে এটা কাজ করা যাবে না। এটা সিম্পল আপনি কথা। স্ট্যাটাস বার কোনটাকে বলছিলেন? স্ট্যাটাস বার হচ্ছে এই নিচে এই যে সবার নিচে এই যে পেজ 1 ওয়ার্ডস 2, এখানে দুইটা শব্দ লিখেছিলাম, এই কাট আর হচ্ছে পেস্ট। এই যে ওয়ার্ড 2 দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এইটুকে বলবো আমরা স্ট্যাটাস বার, ঠিক আছে? আর এখানে জুমের অপশনস আছে, এইটা এই পাশে এটাকে বলবো আমরা হচ্ছে জুম বার, ঠিক আছে? বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি বুঝছি। হ্যালো, জি থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যেহেতু এখানে আর কাউকে হ্যান্ড রেজ করতে দেখছি না, তাহলে আশা করি যে আর কারো কোনো প্রশ্ন নেই। তো তাহলে আজকের সেশনটা আমরা এখানেই শেষ করব। আমাদের স্পিকারকে অসংখ্য ধন্যবাদ, বাবন ভাইকে। উনি অনেক সুন্দর করে আমাদের আজকের সেশনটি পরিচালনা করেছেন, এবং সবাইকে যারা পার্টিসিপেন্ট ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনারা বিষয়টা বুঝতে পারছেন আশা করি, আর আপনারা ভালো করে কোঅপারেট করেছেন। ধন্যবাদ সবাইকে। আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সেকেন্ড সেশনটি কালকে সেম টাইমে শুরু হবে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। হোস্টকে বলবো আপনি মিটিংটা এন্ড করে দিন। Rec-